হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো, আমরা স্টার্ট করব উইথ দিস ল্যাটিমার ডায়াগ্রাম। চট করে ল্যাটিমার ডায়াগ্রামটা এঁকে নাও। এখানে দেখো আমরা দেখাচ্ছি Ag2+, Ag+ আর Ag। ঠিক আছে? এই যে ল্যাটিমার ডায়াগ্রাম, এইখানে পোটেনশিয়ালটা বলছে, দেখো রিডাকশন পোটেনশিয়াল। রিডাকশন হচ্ছে কারণ দেখতেই পাচ্ছ 2+ থেকে প্লাস, যে কারণে এটা রিডাকশন পোটেনশিয়াল। দিস ভ্যালু ইজ 1.98 ভোল্ট, আর এই ভ্যালুটা বলছে 0.80 ভোল্ট। ঠিক আছে? এরকম যখন সিচুয়েশন থাকে তখন আমরা দেখতে পাচ্ছি এই ডান দিকেরটা, ভালো করে শোনো, এই ডান দিকেরটা যখন কম থাকে বাঁ দিকের থেকে, তখন এই যে দুটো স্পিসিস, এইটা আর এইটা, ঠিক আছে, দে উইল রিয়াক্ট, দে ক্যান রিয়াক্ট। তার মানে আমরা বলতে চাইছি কন্ডিশন ফর কম্প্রপোর্শনেশন মানে এই Ag2+, মানে তুমি একটা সিলভার 2+ এর সলিউশনে যদি মেটালিক সিলভার দিয়ে দাও, তাতে এই টোয়াইস Ag+, সো দিস ইজ কম্প্রপোর্শনেশন রিয়াকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট, তাই তো, এক স্পিসিস ইন হায়ার অক্সিডেশন স্টেট, দিস ইজ ইন লোয়ার অক্সিডেশন স্টেট, এবং সেটার থেকে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট হচ্ছে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। তাহলে এই রিয়াকশনটাকে বলা হয় কম্প্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে? এবং যদি ল্যাটিমার ডায়াগ্রামে দেখো যে এই ডান দিকেরটা কম কম্পেয়ার টু বাঁ দিক, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে দুটো স্পিসিস, এই টার্মিনাল লেফটে এবং রাইটে দুটো টার্মিনালে যেটা আছে, দিস টু স্পিসিস উইল রিয়াক্ট টু ফর্ম দ্য স্পিসিস ইন দি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। এখন এটা আমরা জাস্ট ল্যাটিমার ডায়াগ্রাম দেখে বুঝতে পারি, আমরা যেরকম বললাম। ঠিক একইভাবে আমরা জিনিসটাকে হাফ ইকুয়েশন লিখে জিনিসটাকে বোঝাই। অর্থাৎ Ag2+, দেখো প্রথম যে হাফ ইকুয়েশন Ag2+ প্লাস ইলেকট্রন Ag+, দেখো এইটার পোটেনশিয়াল বলা আছে কত, 1.98 ভোল্টস, তাই তো? তার মানে এটাকে আমরা E01 বলা হচ্ছে, দিস ইজ 1.98 ভোল্টস। আর দ্বিতীয় যে কাপলটা Ag+ প্লাস ইলেকট্রন, সেটার থেকে Ag হচ্ছে, মানে এই সিলভার প্লাস আর সিলভার কাপল যেটা, সেটার থেকে আমরা দেখাচ্ছি দিস E02, this E02, this is 0.80 volts। তাহলে এবার আমরা দেখব সত্যি এই কম্প্রপোর্শনেশনটা ফিজিবল কিনা। তাহলে আমরা নর্মাল ওয়েতে দেখব যে এক্সপেক্টেড কম্প্রপোর্শনেশন রিয়াকশন কি। দেখো এই যে কম্প্রপোর্শনেশন এক্সপেক্টেড কম্প্রপোর্শনেশন এক্সপেক্টেড কম্প্রপোর্শনেশন রিয়াকশন যেটা, সেটা কি হবে? দেখো আমার আমার বাঁ দিকে এই দুটো থাকতে হবে রিয়াক্টেন্টে। তাহলে আমাকে কি করতে হবে বলো? দিস হ্যাজ টু বি 1 - 2, কারণ আমাকে তো বাঁ দিকে আমার রিয়াক্টেন্ট সাইডে Ag2+টা রাখতে হচ্ছে আর সিলভার রাখতে হচ্ছে। তাহলে সেটা আমি কি করব? 1 - 2 করছি। তাহলে সেক্ষেত্রে আমার এই রিয়াকশনটা চলে আসছে, দেখো 1 - 2 করলে Ag2+ প্লাস সিলভার, ওই যে রিয়াকশনটা লিখেছি আর কি ওপরে, টোয়াইস Ag+, এবং এখানে ডেল্টা E0 যেটা তুমি জানো, দিস উইল বি হোয়াট, E01 মাইনাস E02। দেখো E01টা কত, 1.98 মাইনাস 0.80, সো এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, উইচ ইজ পজিটিভ 1.18 ভোল্টস, পজিটিভ হচ্ছে। তাহলে ডেল্টা G0 উইল বি নেগেটিভ, অ্যান্ড কম্প্রপোর্শনেশন ইজ ফেভার্ড। তাহলে এই কম্প্রপোর্শনেশন রিয়াকশনটা আমরা বলবো ফেভার্ড হচ্ছে। খুব সিম্পল। তাহলে এরকম সহজ প্রশ্ন দিতে পারে যে এরকম একটা ল্যাটিমার ডায়াগ্রাম দিয়ে বললো যে কম্প্রপোর্শনেশনটা ফেভার্ড হবে কিনা বোঝাও, কিছুই নেই, এইভাবে দেখিয়ে দেবে। ঠিক আছে? হাফ ইকুয়েশন গুলো প্রপারলি লিখবে, নিয়ে যেরকম ভাবে লিখেছি করবে, খুব সহজ।
হলো। আর একটা দেখো, এটা এই সিলভার সিস্টেম রিলেটেড যদি আমরা একটা প্রবলেম দিই, ধরো এইরকম, পরের পাতায় যাচ্ছি। ধরো তোমাকে এরকম বলা হলো যে, ধরো কোয়েশ্চেন ফর্মেই বললাম একটা, ধরো ই জিরো অফ E0 reduction potential, this E0 of AG plus AG, ঠিক আছে, এরকম বলে দেওয়া হচ্ছে তোমাকে, this value is 0.80 volts, এই বলে দেওয়া হলো। দিয়ে বলা হচ্ছে যে ক্যালকুলেট E0 of AgCl AG, সিলভার ক্লোরাইড সিলভার সিস্টেম, ঠিক আছে, সিলভার সিস্টেম, এখানে সিলভারের মধ্যে এখানে নিচে দেখবে ক্লোরাইডও দেয়া থাকবে। when concentration কেউ কিছু বললে? ইয়েস, লাস্টের ভিডিওটা কি আমার মনে নেই, একটুখানি ভালোভাবে বলতে হবে। স্যার কপার আর জিঙ্ক একটা প্রবলেম ছিল, ওটা আপনি করাবেন বলেছিলেন। ইন প্রেজেন্স অফ কেসিএন কি হবে? ডিপোজিট হচ্ছে, ব্লাস্ট ডিপোজিট কপার হচ্ছে জিঙ্কের এটা। প্রবলেমটা করাচ্ছি, ঠিক আছে, করাচ্ছি। একটা সহজ দিয়ে শুরু করলাম, প্রথমেই সহজ দিয়ে একটা প্রশ্ন করিয়ে দিয়ে করাচ্ছি। আচ্ছা, when concentration of Cl minus equals 1.0 10 to the power minus, আচ্ছা 1.0 10 to minus না, 1.0 মোলস পার লিটার, ঠিক আছে, মোলস পার লিটার মানে মোলার আর কি। আর এর সঙ্গে বলে দিয়েছে কেএসপি অফ সিলভার ক্লোরাইড AgCl, this is 1.77 10 to the power minus 10, ঠিক আছে। তাহলে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, সবসময় যা যা দেওয়া থাকবে চট করে লিখে নেবে, কি কি কিভাবে এগোবে। দেখো এজি প্লাস এজি, এজি প্লাস এজি, এই যে কাপলটা, তাহলে প্লাস ইলেকট্রন, এই এজি হচ্ছে, এইটা ধরো আমরা E01 নাম দিচ্ছি, এইটা বলেছে 0.80 ভোল্টস, ঠিক আছে। আর কি বলছে, তোমায় বার করতে বলছে এই এজিসিএল আর এজি, এই কাপলটার E0 বার করতে বলছে। দেখো এটা ব্যালেন্স করতে গেলে একটা ক্লোরাইড দিতে হবে প্লাস ইলেকট্রন, বুঝতে পারছো তো। এজিসিএল এজিটা তোমাকে, এই এজিসিএল এজি কাপল যদি দেখো এরকম, তো তোমার ব্যালেন্স করতে গেলে ডান দিকে তো একটা ক্লোরাইড দিতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না। এই ক্লোরাইড, তাহলে এখানে প্লাস ইলেকট্রন, এই E0, এই E0টা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তোমায় কি ইনফরমেশন দেওয়া আছে, সলিবিলিটি প্রোডাক্ট, এইটা বলা আছে, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বলা আছে। তাহলে প্রথম পয়েন্টটাই হচ্ছে, দেখো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা in presence of chloride ion will be converted to this system, বুঝতে পারছো কি। তুমি যদি ক্লোরাইড আয়ন নাও, তাহলে সিস্টেমটা কি থাকবে, Ag প্লাস, আর Ag সিস্টেম তো থাকবে না, it will be converted to this system। তাহলে আমি যদি ইন প্রেজেন্স অফ ক্লোরাইড আয়ন, ভালো করে শোনো, এইটার ফর্মাল পোটেনশিয়াল বার করি বা এটার অ্যাকচুয়াল পোটেনশিয়াল বার করি ইন প্রেজেন্স অফ ক্লোরাইড আয়ন, that will correspond to the standard potential of this system। আমি একবার লিখছি, লিখতে লিখতে বলছি, দেখো তোমরা বোঝো ব্যাপারটা, বুঝতে না পারলে বলবে। দেখো সিন্স এজি প্লাস, সিন্স এজি প্লাস এজি সিস্টেম, since Ag plus Ag system is converted to Ag
Cl Ag plus Cl minus system in presence of Cl minus ions. In presence of Cl minus ions, the experimental potential বা আমরা ফর্মাল পোটেনশিয়ালও বলতে পারি, the experimental potential of silver Ag plus Ag in presence of chloride will correspond to standard potential of AgCl 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 minus, মানে যেহেতু এই সিস্টেমে কনভার্টেড হচ্ছে ক্লোরাইড আয়নের প্রেজেন্সে, তাহলে এই সিস্টেমটার ফর্মাল পোটেনশিয়াল ইন প্রেজেন্স অফ ক্লোরাইড আয়ন নিশ্চয়ই এই সিস্টেমটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হবে। তাহলে আমি যদি এই সিস্টেমটার ফর্মাল পোটেনশিয়ালটা বার করি বা এক্সপেরিমেন্টাল পোটেনশিয়ালটা বার করি ইন প্রেজেন্স অফ ক্লোরাইড আয়ন, তাহলে আমি এই E0 ভ্যালুটা পেয়ে যাব। তার মানে এই সিস্টেমটা ধরে আমরা নার্স্ট ইকুয়েশন লিখবো, লিখে আমরা ক্লোরাইড আয়নের প্রেজেন্সে এটার কি পোটেনশিয়াল হচ্ছে আমরা দেখব, তাহলে আমরা E0 ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা নার্স্ট ইকুয়েশনটা লিখি, সিলভার প্লাস এজি সিস্টেমের নার্স্ট ইকুয়েশনটা লিখি। দেখুন এটা নার্স্ট ইকুয়েশন লিখতে গেলে আমরা এইভাবে লিখছি, দেখো E1 equals E10 minus 0.059 by 1 log of 1 by Ag plus, তাই তো? এবার আমাকে বুঝতে হবে যে সিলভার ক্লোরাইড, ভালো করে শোনো, এটা তো লিখলাম, কিন্তু আমাকে বুঝতে হবে এটা যে সিলভার ক্লোরাইড যেটা এই জিনিসটা, এটা তো প্রেসিপিটেট করে যায়, এটা তো আর জলে সলুবল নয়। যে কারণেই তোমাকে এই ইনফরমেশনটা দেয়া হচ্ছে, এই ইনফরমেশনটা কারণ তো প্রেসিপিটেট করে যায়। তাহলে প্রেসিপিটেশনের আইডিয়াটা আমরা কাজে লাগাবো, সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল। তাহলে তুমি দেখবে যেহেতু প্রেসিপিটেট পড়ে যায়, আমরা জিনিসটাকে বলছি যে দেখো যেটুকুনি পোর্শন ডিসলভ করছে দ্যাট উইল আয়োনাইজ, AgCl এর যেটুকুনি পোর্শন ডিসলভ করছে সেটুকুনি আয়োনাইজ করবে টু ফর্ম Ag প্লাস অ্যান্ড Cl মাইনাস, যেটুকুনি পোর্শন ডিসলভ করছে দ্যাট উইল আয়োনাইজ and there will be an equilibrium between the solid and the ions, এবং এইটার Ks এই ভ্যালুটা দেয়া আছে, this value is 1.77 10 to the power minus 10। ঠিক আছে, আমরা বলেছিলাম সলিবিলিটি প্রোডাক্ট, দেখো সেই ভ্যালুটা সবসময় 10 to the power minus সামথিং অর্ডারে থাকে, মনে আছে তো? আমরা সব বলেছিলাম এটা ভ্যালুটা এরম হবে, ভ্যালুটা দেয়া আছে তোমাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো Ks, this is concentration of Ag plus into Cl minus। এবার আমরা কি করব, নার্স্ট ইকুয়েশনটায় সেটাকে আমরা এই জায়গাটাকে এইটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো, তাই তো? এটাকে সাবস্টিটিউট করব, তাহলে আমাদের E1 equals E10 minus 0.059 log of, দেখো this will be Ks, এটা হচ্ছে 1 by Ag, 1 by Ag মানে হচ্ছে 1 by Ag plus, 1 by Ag plus মানে হচ্ছে ক্লোরাইড আয়ন by Ks। So this equals, আমাদের ভ্যালুটা কি দেয়া ছিল, এই ভ্যালুটা কি দেয়া ছিল, এটা
E0 হচ্ছে 0.80 না? হ্যাঁ স্যার। 0.80. 0.80. So this is 0.80 minus 0.059 log of ক্লোরাইডটাকে তো 1 বলা হয়েছে, আর this is 1.77 10 to the power minus 10, যা ভ্যালু হবে করে দেবে। ঠিক আছে তো, যেরকম ভ্যালু আসবে করে দেবে। এই ভ্যালু যা আসবে that will be the potential, এই যে ভ্যালুটা হচ্ছে this will be E0, যে ভ্যালুটা আসছে সিলভার ক্লোরাইড সিলভার পোটেনশিয়াল হবে। So this is very simple, কিচ্ছু নেই। আচ্ছা, এবার যেটা সুমন বললো সেই প্রবলেমটা আমরা যাব। সেই প্রবলেমটা একটু কঠিন প্রবলেম, কিন্তু পরীক্ষায় আসে। সেটা হচ্ছে, দেখো আমি পরের পাতায় যাচ্ছি। স্যার হ্যাঁ স্যার এই ভ্যালুটা স্যার 0.2246 আসছে। আচ্ছা, তুমি যেরকম হ্যাঁ স্যার। 0.2246, হ্যাঁ 0.225 স্যার থাক। ভোল্ট। ঠিক আছে, যা আসবে ক্যালকুলেশন মিস্টেক না হলে। আমার মতো যদি ক্যালকুলেশন মিস্টেক না করো তাহলে ঠিকই হবে। ঠিক আছে, বেশ। তাহলে এবার একটু এগোই। এবার আমরা নেক্সট যে আলোচনাটা করব, সেটা আলোচনাটা আগের দিন শুরু হয়েছিল, যে লাইভ ক্লাসটা নিচ্ছিলাম। স্যার পেজটা একটু উল্টান না একবার। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো, আমাদের আগের দিন লাইভ ক্লাসে একটা আলোচনা শুরু হয়েছিল, যেটা সুমন আমাকে পয়েন্ট আউট করলো। সেটা হচ্ছে, দেখো, কপার 2 প্লাস 2 ইলেকট্রন। এখানে আমরা বলেছিলাম কপার, দিস E0 ভ্যালু, আমরা এটাকে E01 বলছি ধরো, দিস ইজ 0.34 volts approximately. আর Zn2 plus 2 ইলেকট্রন জিঙ্ক, এইটার E0 ভ্যালু E02 বলছি, দিস ইজ -0.77 volts। এবং তারপর তোমাদের বলা হয়েছিল যে if you take a mixture of copper 2 plus and Zn2 plus, তুমি এই দুটোর মিক্সচার নিলে, এই মিক্সচারটাকে তুমি ধরো if you subject it to electrolysis, তাহলে তুমি বাইরের থেকে যদি, এই ধরো তুমি বাইরের থেকে এইভাবে কানেক্ট করছো, তাহলে এই ইলেকট্রোলিসিস হলে অ্যাপারেন্টলি তুমি কি বলবে বলো? তোমার এক্সপেকটেশন হবে যে ক্যাটায়ন্স উইল মুভ টুয়ার্ডস দি ক্যাথোড, তার মানে হুইচ উইল বি ডিপোজিটেড, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে সহজে ডিপোজিটেড হবে। তার মানে আমরা এক্সপেক্ট করবো যে এইটা মিক্সচার যদি আমরা ইলেকট্রোলিসিস করি, তাতে কপার ইজ এক্সপেক্টেড টু বি ডিপোজিটেড, বিকজ রিডাকশন অফ কপার ইজ থার্মোডিনামিক্যালি মোর ফেভার। তাই তো? তার মানে আমরা বলতে চাইছি যে, আমরা যেটা বলছি যে আপন আপন ইলেকট্রোলিসিস of a mixture of copper 2 plus and Zn2 plus, ঠিক আছে, copper will be deposited at the cathode. কেন? since E0 copper 2 plus copper greater than E0 Zn2 plus Zn, তাই তো?
এটা হচ্ছে প্রথম কথা, কপার ডিপোজিটেড হবে। কিন্তু তারপর আমরা বলেছিলাম যে এখানে তুমি যদি কেসিএন দিয়ে দাও, পটাশিয়াম সায়ানাইড, মানে সায়ানাইড আয়ন যদি তুমি ইন্ট্রোডিউস করো, তাহলে কিন্তু ব্রাস ইজ ইলেকট্রো ডিপোজিটেড। তাহলে এবার তোমাকে যে প্রশ্নটা দেওয়া হয় যে when বা if a mixture, if a mixture of copper 2 plus, if a mixture of copper 2 plus and Zn2 plus, copper 2 plus and Zn2 plus is electrolyzed, in presence of KCN. In presence of KCN, brass is electrodeposited. ব্রাসটা ডিপোজিশন হচ্ছে ক্যাথোডে, বুঝেছো তো? ব্রাস ইজ ইলেকট্রোডিপোজিটেড। এবার প্রশ্নটা হচ্ছে ওয়াই। তাহলে দ্বিতীয়টা দিয়ে তোমাকে আসলে প্রশ্নটা দেয়, তোমাকে এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুস গুলো বলে দেবে, দিয়ে বলবে কেন। যে তুমি যদি মিক্সচারটা দিয়ে করো, তা মানে কেসিএন দিয়ে করো এই মিক্সচারটা, তার মানে কেসিএনটার রোলটা কি আসলে? কেসিএনটা নিশ্চয়ই কিছু, দেখো সায়ানাইড যখন থাকবে তুমি মাথায় রাখবে সে নিশ্চয়ই কমপ্লেক্সেশনে কাজ করবে, সায়ানো কমপ্লেক্স বা সায়ানিডো কমপ্লেক্স টু বি মোর প্রিসাইজ। ঠিক আছে, এই কমপ্লেক্সেশন করে যা করার করবে। তো কিরম ভাবে হচ্ছে ব্যাপারটা বোঝা যাক আমাদের। আমরা যদি জেডেন এর কথা ভাবি, মানে আসলে যে দুটো সিস্টেম দেয়া আছে না, এই সিস্টেমটা আর এই সিস্টেমটা, in presence of KCN both the system will be transformed. অর্থাৎ আমরা যে রিডাকশন পোটেনশিয়ালটা কম্পেয়ার করেছি, যেই কেসিএন দেবে দুটো সিস্টেমই ট্রান্সফর্মড হবে। তাহলে আমাদের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুস গুলো যেগুলো দেয়া আছে তার কোনো মানে নেই। বুঝতে পারছো পয়েন্টটা? তাহলে আমি পরের পাতায় যাচ্ছি, বোঝাচ্ছি ব্যাপারটা। তাহলে আমরা কি বলছি? ইন প্রেজেন্স অফ KCN both Zn2 plus Zn and copper 2 plus copper will be transformed. তা দুটোই ট্রান্সফর্মড হবে। তা কিরম ভাবে ট্রান্সফর্মড হচ্ছে আমরা বুঝি। দেখো আমাদের এই Zn2 plus Zn সিস্টেম, যেটা Zn2 plus 2 ইলেকট্রন, এই তো Zn সিস্টেম আমরা বলেছিলাম। E0 আমরা বলেছিলাম 2, এটা -0.77 ভোল্টস। কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে? যেই তুমি কেসিএন দিচ্ছ তখন এই সিস্টেমটা এরকম থাকছে না। কি হচ্ছে? এই Zn2 plus in presence of KCN this undergoes complexation. এটা কমপ্লেক্সেশন হচ্ছে, বুঝেছো? সো এই টেট্রাসায়ানিডো Zn2, এই কমপ্লেক্সটা হচ্ছে টেট্রাসায়ানিডো জিঙ্কেট। মনে পড়ছে আইইউপিএসসি যদি পড়ে থাকো, টেট্রাসায়ানিডো জিঙ্কেট 2, হ্যাঁ স্যার। এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই কমপ্লেক্সটা যদি তৈরি হয় তাহলে আমাকে তো বুঝতে হবে এই সিস্টেমটার গল্পটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও হোয়াট ইজ এই কমপ্লেক্সেশনের যে স্টেবিলিটি কনস্ট্যান্ট আমরা বলেছিলাম, এটাকে β4 দিয়ে ডিনোট করব। সো দিস ইজ ZnCN4 8 2 minus divided by Zn2 plus Cn minus to the power 4. এটা হচ্ছে β4 এর ভ্যালু। তাহলে আমার সিস্টেমটা আমি যদি এবার নার্স্ট ইকুয়েশন লিখি, এটা ঠিক আছে, ইফ ইউ রাইট ডাউন দ্য নার্স্ট ইকুয়েশন, এটা কি হচ্ছে তাহলে? E2 equals E20 minus 0.059 by 2 log of
1 by Zn2 plus, এই তো আমার নার্স্ট ইকুয়েশন, তাই তো? সো দিস ইজ দ্য নার্স্ট ইকুয়েশন। তাহলে এবার আমি কি করব বলো, এই Zn2 প্লাসটা আমরা এখান থেকে সাবস্টিটিউট করব, 1 by Zn2 প্লাস সাবস্টিটিউট করব এখানে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এইভাবে লিখছি E02 মাইনাস 0.059 বাই 2, দেখবে আমার যেন কিছু মিস্টেক না হয়, বিটা 4 ইন্টু ঠিক আছে? তারপর এগুলোকে কি করব, assuming these concentration terms to be unity but neglecting the effect of these concentration terms, ওকে কিন্তু একটু লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ? তার মানে আমরা যখন তাহলে EF টা লিখছি, তুমি তো জানো ফর্মাল পোটেনশিয়াল মানে আমরা কনসেন্ট্রেশন টার্মস গুলোকে 1 ধরে নেব। সো দিস E02 minus 0.059 by 2 log of beta 4, log of beta 4, এবং এই বিটা 4 এর ভ্যালুটা আমি বলে দিচ্ছি, যদিও পরীক্ষার সময় বলা থাকবে না, মানে কোশ্চেনটা যদি এই ফর্মে দেয়, বিটা 4 এর ভ্যালুটা 10 to the power 20, ঠিক আছে? বিটা 4 এর ভ্যালুটা 10 to the power 20। এখন তোমার মনে হতে পারে যে কমপ্লেক্স ফর্মেশনটা এই সায়ানাইড দিয়ে ফেভার্ড কেন হচ্ছে? দেখো বিটা 4 মানে এই যে ভ্যালুটা দেখছো 10 to the power 20, মানে তো ইকুইলিব্রিয়ামটা ডান দিকে প্রচন্ড শিফটেড হচ্ছে। এই যে ইকুইলিব্রিয়ামটা, এদিকে তাকাও, এই যে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে প্রচন্ড শিফটেড হচ্ছে। তোমার কি মনে হয় যে why this complex, তার মানে this complex must be extremely stable. So is there any specific reason why this complex is so stable? তুমি যদি হার্ড সফট অ্যাসিড বেস পড়ে থাকো, তুমি দেখবে সায়ানাইডটা ইজ এক্সট্রিমলি সফট, ঠিক আছে? আর Zn2 ইট ইজ এ D10 সিস্টেম, এটাও কিন্তু মডারেটলি সফট, এক্সট্রিমলি সফট না হলেও বর্ডার লাইন সফট। তো যার ফলে এই ইন্টারাকশনটা মোটামুটি স্টেবল ইন্টারাকশন, বুঝতে পেরেছো তো? একটু হার্ড সফট অ্যাসিড বেসটা পড়বে ভালো করে, হার্ড সফট অ্যাসিড বেসটা পড়লেই তুমি দেখবে এই ব্যাপারগুলো খুব ইজি হবে তোমার বুঝতে। তুমি যদি আগে পড়ে রেখে থাকো তাহলে তোমার আরো ভালো লাগবে, আর তা না হলে পড়ে নিতে হবে। এনিওয়ে, তাহলে আমরা এইটার ফর্মাল পোটেনশিয়াল এরকম লিখলাম, এবং তুমি দেখো 10 to the power 20 যদি হয়, ইউল ফাইন্ড দ্যাট, এটা আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি, সুতরাং আমার ভুল হওয়ার খুব একটা সুযোগ নেই। তাহলে এই EF ফর্মাল পোটেনশিয়াল, তাও দেখে নেবে কিন্তু, হ্যাঁ তোমরা, -1.35 ভোল্টস, -1.35 ভোল্টস হচ্ছে এই বিটা ভ্যালুটা বসিয়ে দিয়ে, ঠিক আছে? এইবার আমরা কপার সিস্টেমে আসছি। তার মানে আসলে আসলে তার মানে এইটার ফর্মাল পোটেনশিয়াল যে এই যে সিস্টেমটা দেখো, এই যে সিস্টেমটা, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, তার ফর্মাল পোটেনশিয়ালটা আমরা এখানে লিখছি। এবার নেক্সট আমরা কপার 2 প্লাস কপার সিস্টেমটার কথা ভাবি। কপার 2 প্লাস কপার সিস্টেম, এইটা দেখো E02 আমরা বলেছিলাম, দিস ভ্যালু ইজ 0.34 ভোল্টস। দেখো আগের দিন তোমাদের একটা আলোচনা করেছিলাম আমার মনে হচ্ছে যতদূর, সেটা হচ্ছে এই কপার 2 প্লাসে তুমি যখনই সায়ানাইড দেবে, আমি জানি না আমি করেছিলাম কিনা, আমার মনে হচ্ছে করেছিলাম, দেখবে দিস ইজ রিডিউস টু কপার প্লাস অ্যান্ড সায়ানোজেন ইজ রিলিজড, মানে কপার 2 প্লাসটা রিডিউসড হচ্ছে আর সায়ানাইডটা অক্সিডাইজড হচ্ছে, বলেছিলাম? সুমন? না স্যার, বেশ, ঠিক আছে, না না, বলা হয়নি, ফাইন, অসুবিধা নেই, আপাতত মাথায় রাখো। তাহলে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? তুমি যেই সায়ানাইড দিচ্ছ, কেসিএম দিচ্ছ, সায়ানোজেন বেরোচ্ছে। দেখো সায়ানাইড
সায়ানাইডটা দেখবি ইট ইজ আ তোমার কি বলে সিউডো হ্যালাইড। সো দিস ইজ আ সিউডো হ্যালোজেন। এবার এই যে কপার প্লাসটা হচ্ছে, এবার কিন্তু এই কপার প্লাসটা ফার্দার তোমার যদি সায়ানাইড যদি সলিউশনে থাকে, this will it will form সায়ানিডো কমপ্লেক্স। তার মানে এই কপার 1 হয়ে গেছে, এই টেট্রা সায়ানিডো কমপ্লেক্স হবে। তাহলে নেগেটিভ চার্জ কি হবে? 3 নেগেটিভ হবে, কারণ এক একটা সায়ানাইড তো -1, তাহলে 3 নেগেটিভ। তার মানে আসলে তুমি কপার 2+ ইলেকট্রন, কপার প্লাস এইসব কথা বলছো, এইটার কোনো ভ্যালিডিটি থাকছে না, কারণ কপার 2+ তো কপার 2+ হিসেবে এক্সিস্টই করছে না। প্রথম কথা, কপার প্লাসও এক্সিস্ট করছে না, হয়ে যাচ্ছে কি এইটা। বুঝতে পেরেছো? স্যার এখানে লেফট ওভার সিএন মাইনাসের সাথে কমপ্লেক্সটা ফর্ম করেছে, তাই তো? আরেকবার বলো। স্যার সলিউশনের লেফট ওভার যে সিএন মাইনাস আয়ন আছে তাদের সাথে কপার প্লাসটা কমপ্লেক্স ফর্ম করেছে। এক্স্যাক্টলি। সায়ানাইড তুমি একটু এক্সেস দিচ্ছ অবশ্যই। সো এক্সেস যে সায়ানাইডটা আছে সলিউশনে, কপারটা ফার্দার কপার 1 যেটা তৈরি হচ্ছে কমপ্লেক্সেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে তোমার যে সিস্টেমটা এখন থাকছে হচ্ছে, এই সিস্টেমটার কোনো ভ্যালিডিটি নেই। তুমি ভাবতে পারো যে কপার প্লাস প্লাস ইলেকট্রন, এই সিস্টেমটা তাও ভাবা যেতে পারে, কারণ আসলে কপার প্লাস কপার 1 হয়ে যাচ্ছে, এবং এইটার যে ভ্যালুটা E0 আমরা যদি 3 বলি, দিস ইজ 0.52 ভোল্টস, 0.52 ভোল্টস। কিন্তু এই সিস্টেমটাও তো নেই। কপার প্লাসটা কি হয়ে যাচ্ছে? কপার প্লাসটা এইটাতে কনভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভাবতে পারি যে এই সিস্টেমটা নিয়ে, যে সিন্স copper plus is converted to Cu CN4 3 minus, the formal potential of copper plus copper system, the formal potential of copper plus copper system will correspond to the actual potential, মানে এক্সপেরিমেন্টাল। তার মানে কপার প্লাস তো নেই, আর কপার প্লাস কপার যে সিস্টেমটা সেটাও এক্সিস্ট করছে না। আসলে আমাকে ভাবতে হবে, এই যে কপার প্লাস কপার সিস্টেমটা আছে, এই সিস্টেমটা এখন ট্রান্সফর্ম হয়ে গিয়ে কপার প্লাসটা কিসে কনভার্টেড হচ্ছে? এতে কনভার্টেড হচ্ছে। তাহলে আমরা এই সিস্টেমটা যেটা কপার সিস্টেম, এইটার আমরা যদি নার্স্ট ইকুয়েশন লিখি, বুঝতে পারছো? এইটার আমরা নার্স্ট ইকুয়েশন লিখে যদি এটার ফর্মাল পোটেনশিয়াল বা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল পোটেনশিয়ালটা বার করি, তাহলে সেটা আমরা ওই Zn2+ জিঙ্ক সিস্টেম যেটা ফর্মাল পোটেনশিয়াল, সেটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো। তাহলে এটা আমরা কি লিখছি দেখো, এই E3 ইকুয়ালস E03 minus 0.059 by 1 log of 1 by copper plus, কারণ এই সিস্টেমটা আমরা লিখছি। এবার এই যে টেট্রাসায়ানিডো কমপ্লেক্স হয়েছে, সেই ইকুয়েশন, হ্যাঁ বলো। স্যার ওইটা CO2+ থেকে Cu+টা কেন হচ্ছে কি বললেন আপনি? আসলে দেখো, এটা হওয়ার পেছনে কারণটা এরকম,
পরের পাতায় দেখিয়ে দিচ্ছি। তুমি কপার 2 প্লাস কপার প্লাস এই সিস্টেমটা যদি দেখো, এটাকে আমরা বলছি E0 অফ কপার 2 প্লাস কপার প্লাস, ঠিক আছে? আর সায়ানোজেন থেকে সায়ানাইড, সায়ানোজেন থেকে সায়ানাইড যদি বলি, এটাকে আমি হাফ বলছি, প্লাস ইলেকট্রন, এইটার E0, এইটা E0 অফ এই সায়ানোজেন, এটাকে হাফ Cn মাইনাস, এই দুটো আমরা এরকম ইকুয়েশন লিখছি। এবং এটাকে যদি আমরা E01 বলি, এটাকে যদি বলি, বা E0A বলছি ধরো, আর এটাকে বলছি E0 অফ B। এখন সিন্স E0 অফ A, এই E0 অফ A যেটা, সিন্স E0 অফ E0 of B, since E0 of B greater than E0 of A, E0 of B মানে এইটা, বুঝেছো? এটা হায়ার, ঠিক আছে? সিন্স E0 of B greater than E0 of A, আমরা কি বলতে পারি? Cn minus will be able to oxidize Cu plus, সরি উল্টো বলে ফেললাম, Cn minus will be able to, এটা উল্টো বলে ফেললাম না, Cn minus will be able to reduce হবে, Cn minus will be able to reduce copper 2 plus copper plus। তার মানে এইটা যদি হায়ার হয়, দেখো এটা যদি হায়ার হয় তাহলে কি হবে? তাহলে না, উল্টো বললাম, এটা হায়ার না, এটা লোয়ার হবে, এটা লোয়ার হলে তবে উল্টো হবে, এটা উল্টো বলছি। এক সেকেন্ড, ভুল বলে ফেললাম, ভ্যালুটা দেখে বলাই উচিত ছিল। এনিওয়ে, ভ্যালুটা দেখে বললে ঠিক হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি, আর একবার এটা মুছে দিলাম, হ্যাঁ, দেখো এই E0A E0B এত অব্দি রাখো। এবার এখানে সিন্স E0 অফ A গ্রেটার দেন E0 অফ B, এই ভ্যালুটা থাকলে সুবিধা হতো, ভ্যালুটা নেই আমার কাছে এখন। E0 অফ A গ্রেটার দেন E0 অফ B, যার ফলে কি হচ্ছে, এটা রিডিউসড হচ্ছে, এটা অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে? তো হেন্স বা এটার থেকে therefore Cn minus will be able to reduce copper 2 plus to copper plus, ঠিক হলো? এইবার এই কপার প্লাস হওয়ার পরে এই যে বলা হচ্ছে যে এক্সেস সায়ানাইড যদি থাকে, তখন এই কপার প্লাসটা যেটা তৈরি হলো, সে এইভাবে কমপ্লেক্স করে যায়, বুঝতে পেরেছো? তো যে কারণে আমরা কি করলাম, ওই কপার 2 প্লাসটা যেটা ডাইরেক্টলি আমরা বলে দিলাম, দেখো কপার প্লাস হয়ে গিয়ে এ কি করছে, এইরকম কমপ্লেক্স তৈরি করে ফেলছে। তাহলে এই আইডিয়াটার রেসপেক্টে আমরা আগের কথাটা লিখেছি, যেটা তুমি জিজ্ঞেস করলে ভালোই হলো, আলোচনা হয়ে গেল। তাহলে এবার কি বলছি আমরা, দেখো আমাদের আগের কথাটাই যাচ্ছি আবার। তাহলে আমরা এই যে সিস্টেমটা, এদিকে দেখাও, এই সিস্টেমটা এখন আর নেই। তাহলে এই সিস্টেমটা আমরা যে নার্স ইকুয়েশন লিখেছি, এই নার্স ইকুয়েশনটায় কপার প্লাসটা তো নেই,
কপার প্লাসটা এতে কনভার্টেড হয়ে গেছে। তাহলে এটার যে কনভার্সনটা হয়েছে সেই ব্যাপারটা আমাদের কনসিডার করতে হবে। অর্থাৎ কপার প্লাস ইন প্রেজেন্স অফ 4Cn minus, this is converted to CuCN4 3 minus, যেরকম কথা হলো। এবং এটাকে যদি আমরা বিটা ড্যাশড 4 বলি, দেখো বিটা ড্যাশড 4টা আমরা এইভাবে লিখছি CuCN4 3 minus divided by Cu plus Cn minus to the power 4। ঠিক হলো তো? তাহলে এবার আমাদের কাজটা কি? এবার হচ্ছে we have to substitute this value of এটা, এখান থেকে আমরা সাবস্টিটিউট করব, তাহলেই আমরা ইকুয়েশনটা পেয়ে যাব, তাই তো? তা সেটা আমরা কোথায় করছি? পরের পাতায় যাচ্ছি। 1/Cu2 plus 1/Cu2 plus সাবস্টিটিউট করলে বিটা 4 ড্যাশ সায়ানাইড টু দ্য পাওয়ার 4 হবে। তাহলে আমরা কি লিখছি? E3 equals E03 minus 0.059 by 1 log of 1 by copper প্লাসের বদলে, এই যে আগের পাতায় যেটা দেখালাম, এই 1 by copper প্লাসের বদলে আমরা সাবস্টিটিউট করো, নিজেরা করো, তাহলে এটা হয়ে যাবে। একটু দেখবে আমার ভুল হচ্ছে কিনা। বিটা ড্যাশ 4 ইন্টু Cn মাইনাস টু দ্য পাওয়ার 4 divided by CuCN4 3 minus. So neglecting the effect of the concentration terms, concentration terms গুলো তুমি যদি নেগলেক্ট করো, দেখো এই ভ্যালুটা E03 ভ্যালুটা তুমি দেখবে this is 0.52 volts, 0.52 volts minus 0.059 by 1 log of beta dashed 4। এখন এই বিটা ড্যাশ 4 এর ভ্যালুটা দিস ইজ অফ দি অর্ডার অফ 10 টু দ্য পাওয়ার 30, বুঝেছো? তার মানে দ্য স্টেবিলিটি কনস্ট্যান্ট ইজ ইভেন হায়ার। মানে জিঙ্কেরটা বলেছিলাম দেখো 10 টু দ্য পাওয়ার 20, আর এটা বেশি হলো কেন আরো? কারণ কপার প্লাসটা ইজ সফট, কপার প্লাস ইজ সফট অ্যান্ড সায়ানাইড ইজ বোথ আর এক্সট্রিমলি সফট। তো যার ফলে কি হচ্ছে, এই যে সফট ইন্টারাকশনটা জোরদার ভাবে হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? যে কারণে কমপ্লেক্স ফর্মেশন অফ সায়ানাইড উইথ কপার প্লাস ইজ এক্সট্রিমলি ফেভার্ড বিকজ অফ সফট ইন্টারাকশন। দেখো কেন কপার প্লাস সফট, কেন সায়ানাইড সফট, দেখবে HSAB তে সব আলোচনা করা আছে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবারে, আর সময় নেই বেশি, গাঁথিয়ে পড়ো কিন্তু। So you'll find that this formal potential E3F rather, এই E3F যেটা হচ্ছে এই ভ্যালুটা দেখবে চলে আসে, আগেরটা কত এসেছিল আমাদের? minus 1.35 মাইনাস 1.25 না, না 1.35, 3.5 35 1.35, এটা হচ্ছে মাইনাস 1.25 ভোল্টস, মাইনাস 1.25 ভোল্টস। তার মানে দুটোর ফর্মাল পোটেনশিয়াল কিন্তু কাছাকাছি আছে, বুঝেছো তো? দুটোর ফর্মাল পোটেনশিয়াল কাছাকাছি আছে, যে কারণে জিঙ্কটা একটু বেশি ডিপোজিটেড হচ্ছে, হয়তো কপারও কিন্তু সাইমালটেনিয়াসলি ডিপোজিটেড হবে। তাহলে আমরা কি বলবো? সিন্স the formal potential, since E01F and E0, since E1F and E2F are close, there will be simultaneous deposition of copper and zinc, অর্থাৎ ব্রাস
is electrodeposited. ব্রাসের ইলেকট্রোডিপোজিশন হচ্ছে, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। আমার একটা জায়গায় স্যার একটা মানে একটু ডাউট হচ্ছে, হুম সেটা স্যার বলো। স্যার মাইকটা অফ হয়ে গেছিল স্যার। এই যে copper plus is converted to CuCN whole put 3 minus the formal potential of Cu plus Cu system will correspond to the actual potential, মানে স্যার মানে যে সিস্টেমটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সেইটা মানে ওটার যে স্যার ফর্মাল পোটেনশিয়াল অফ কপার প্লাস কপার সিস্টেম যেটা স্যার, সেটা অ্যাকচুয়াল পোটেনশিয়াল মানে ইন প্রেজেন্স অফ সায়ানাইড হয়ে যাচ্ছে যে গেল স্যার সেটা। হ্যাঁ, ফর্মাল পোটেনশিয়াল বলতে ইন প্রেজেন্স অফ সায়ানাইড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার বলছি যে এখানে E2F আর E3F হবে একটু তো না? জোরে, একটু মানে চেঁচিয়ে বলো। হ্যাঁ, E2F আর E3F হবে তো, তাই না? একবার বলবে। আমি E3F হবে, বলছি হ্যাঁ যে এখানে E3F হবে, ঠিকই বলেছো। E2 আর E3 হ্যাঁ হবে। ঠিকই ঠিকই, E1F আর E3F, E3F হবে। ও আচ্ছা আচ্ছা, E2 হবে। আচ্ছা, -0.77 এর কাছাকাছি ওইটা আছে বলে ওইটা হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, আপনি E1F লিখেছেন। ওটা E1F লিখে ফেলেছি। এটা E1 ছিল না E3 ছিল? স্যার জিঙ্কেরটা আপনি E2F এটা লিখেছিলেন। E2 হবে, হ্যাঁ E2 আর E3 হবে, তাই তো? E2 আর E3, হ্যাঁ। E2 আর E3 হবে, E2 আর E3 হবে। স্যার বলছি কোয়েশ্চেনে তো Cu2 প্লাস Cu প্লাস এর পোটেনশিয়ালটা দেওয়া ছিল, রিডাকশন পোটেনশিয়াল। এবারে এখানে আমরা যেটা এবারে ইউজ ও আসল করলাম, প্রশ্নটা করেছে। কোয়েশ্চেনটা তো আপনি দিলেন একরকম, তারপর আবার সব এখানে তো দেয়া আছে। ও দেখো, কোয়েশ্চেন যখন দেয়া থাকছে তখন তোমাকে এই পোটেনশিয়ালটা দেয়া থাকবে, তাই তো? আর যদি কোনো ইনফরমেশন না দেয়া থাকে, এর বাইরে যদি কোনো ইনফরমেশন না দেয়া থাকে, তুমি দেখবে কোনো ইনফরমেশন দেয়া থাকবে না। এরকম বহুবার প্রশ্ন এসছে। তাহলে তুমি কি করবে? তখন তোমার তো উপায় নেই, তোমাকে গল্পগুলো বলে বলতে হবে যে ফর্মাল পোটেনশিয়াল এই দুটো কাছাকাছি হয়। বুঝতে পেরেছো? তাছাড়া তো উপায় নেই। তুমি কোনো ভ্যালুস গুলোর মধ্যে যাবে না, তুমি শুধু এইভাবে ইকুয়েশন, হাফ ইকুয়েশনস গুলো লিখবে, লিখে বলতে হবে তোমাকে এই ফর্মাল পোটেনশিয়াল গুলো কাছাকাছি হয়। তার মানে তুমি এইটার ভ্যালু লিখতে পারছো না, তুমি এইসব, এইটা তো দেখাবেই না, এটা দেখানোর কোনো জায়গা নেই, এটা দেখানোর ব্যাপার নেই। তোমাকে এই জিনিসটা দেখাতে হচ্ছে, এইটা, এই ইকুয়েশনটা, এইটা, এই ভ্যালুটা যে কাজে লাগছে না, তুমি এই ইকুয়েশনটা দেখালে, এই ইকুয়েশনটা ওই থ্রিটা দেখালে, কিন্তু ভ্যালুস বলছো না। কোনোটারই ভ্যালু বলা চলবে না তোমার, তুমি তো জানো না কোনটার কি ভ্যালু। সুতরাং তোমাকে এই এত অব্দি সব করে দেখাতে হবে, এটাও দেখাতে হবে, ভ্যালুস কিছু লিখবে না, কারণ কোনো ভ্যালুই দেয়া নেই। নিয়ে ফাইনালি তোমাকে বলতে হবে যে দেখো এইগুলো কাছাকাছি হয়, যে কারণে এরকম ইলেকট্রো ডিপোজিশন হয়। ঠিক আছে? তাহলে তোমাকে কোনো নতুন কিছু জিনিস প্রেডিক্ট করতে দেবে না। দিজ আর ভেরি ভেরি কমন নোন কোয়েশ্চেন্স হুইচ ইউ উইল বি আস্কড, সো ইউ হ্যাভ টু নো দিস থিংস। তোমাকে জানতে হবে এগুলো এরকম, এর বাইরে তোমাকে জানতে হবে না, কারণ এর বাইরে কোয়েশ্চেন দেবে না তোমাকে। তোমাকে দেখা হবে যে তুমি এই জিনিসগুলো বুঝেছো কিনা, যেগুলো দিজ আর ভেরি কমন এক্সাম্পলস, তুমি এই কমন এক্সাম্পলস গুলো বুঝতে পেরেছো কিনা, সেটাই টেস্ট করা হবে পরীক্ষায়। তাহলে আমরা পরের প্রবলেমে যাই, পরের একটা আলোচনায় যাই। ঠিক আছে? তাহলে আমাদের পরের আলোচনা, এগুলো সব ইউনিভার্সিটি কোয়েশ্চেন্স দেখবে।
আর একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে যে এই কপার 2+, দেখো এই টোয়াইস কপার 2+ একোয়াস, সেটার থেকে হচ্ছে কপার, সরি টোয়াইস কপার প্লাস, ভেরি সরি, টোয়াইস কপার প্লাস একোয়াস সলিউশন থেকে হয়ে যাচ্ছে কপার প্লাস কপার 2+, মানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা, ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশন। তো এখানে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে একটা হায়ার একটা লোয়ার অক্সিডেশন স্টেটে হচ্ছে, এবং এই যে রিয়াকশনটা, এটার যে থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ভ্যালুটা বলে দিয়েছে 1.66 10⁶। দেখো কনসেন্ট্রেশন ইনভার্স হবে অ্যাট, বুঝতেই পারছো, 298 কেলভিন। আমরা অনেক সময় এই লিখি না, জাস্ট ভ্যালুটা লিখে দিই ইনঅর্গানিকে, আর মানে ইউনিটটা আর কি, রাদার এই ইউনিটটা লেখাটাই উচিত, তবে ইনঅর্গানিকে না লিখলে নম্বর কাটে না, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি যেমন ইউনিটটা ক্লিয়ার করবি। তাহলে এই ভ্যালুটা বলে দিয়েছে, দিয়ে বলছে যে ইফ, এবারে তার সঙ্গে কি বলেছে, E0 অফ কপার 2+ কপার, এটা বলছে 0.337 ভোল্টস, ঠিক আছে। ফাইন্ড E0 অফ কপার প্লাস কপার, এইটা তোমাকে বার করতে দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে প্রসিড কিভাবে করতে হবে, যখনই তুমি এরকম দেখবে একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, অলওয়েজ ট্রাই টু ড্র দ্য ল্যাটিমার ডায়াগ্রাম, তাহলে তোমার কাজ সহজ হবে। যখনই ডিসপ্রপোর্শনেশন কম্প্রপোর্শনেশন দেখবে, ঠিক আছে, এরকম প্রশ্ন দিয়েছে অথচ ল্যাটিমার ডায়াগ্রাম দিয়ে দেয়নি, প্রথমেই ল্যাটিমার ডায়াগ্রামটা এঁকে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার বুঝতে সুবিধা হবে। কিরকম, তাহলে আমরা ল্যাটিমার ডায়াগ্রামটা এঁকে নিই চট করে। কপার 2+ থেকে কপার প্লাস থেকে কপার, তা তোমাকে কি ইনফরমেশন দেয়া আছে, দেখো এই কপার 2+ থেকে কপার, তাই তো, এই ভ্যালুটা দেয়া আছে, দেখো E0 ভ্যালু, দিস ইজ গিভেন টু বি 0.337 ভোল্টস, এটা দেয়া আছে। আর তোমায় কি বার করতে দিয়েছে, এইটা দেখো, এই E0, যদি আমি এটাকে E02 বলি, এইটা বার করতে দিয়েছে, এবং E01 যদি এটাকে বলি, দেখো এই E01টাও কিন্তু তোমাকে বলে দেয়া নেই, কিন্তু আমরা তো এইটার একটা রিলেশন জানি, এই ল্যাটিমার ডায়াগ্রাম থেকে E01 E02 দিয়ে তো আমরা একটা রিলেশন জানি, সেই রিলেশনটা আমরা ব্যবহার করতে পারবো। তো সেটা আমরা লিখি। তুমি জানো যে এখানে N1 ইকুয়ালস 2 - 1 অর্থাৎ 1, এখানে N2 ইকুয়ালস 1 - 0 অর্থাৎ 1, আর এখানে N ইকুয়ালস N1 প্লাস N2, তাই তো, অর্থাৎ 2, 1 + 1। তাহলে এখানে আমরা ওই রিলেশনটা ব্যবহার করব। পরের পাতায় যাচ্ছি। তাহলে আমরা তো জানি যে E0 ইকুয়ালস N1 E10 প্লাস N2 E20 ডিভাইডেড বাই N1 প্লাস N2, তাই তো। তাহলে আমরা এখান থেকে লিখছি, দেখো therefore E0 এর ভ্যালুটা আমাকে তো বলে দিয়েছে, E0 এর ভ্যালুটা কত বলেছে আমাকে, 0.337 নাকি, 0.337 equals 1 into E10,
plus 1 into E2 0 divided by 1 plus 1. তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, দেখো E1 0 plus E2 0 equals 0.337 into 2. So this is equation 1. এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। এবার দেখো থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা তো আমরা আগের দিন একটা ডেরিভেশন করেছিলাম, আগের দিন যে এটা পাঠিয়েছিলাম আমাদের ভিডিওটা, তাই তো? সেখানে তো একটা ডেরিভেশন করা হয়েছিল, মনে পড়ছে? যদি ডেরিভেশনটা নাও মনে থাকে, আমরা জানি এরকম যে এই টুয়াইস কপার প্লাস, যেটা আমরা দেখালাম, টুয়াইস কপার প্লাস ইকুয়ালস কপার প্লাস কপার 2 প্লাস। এখানে আমরা এই যে ডেল্টা E0 যেটা, এই ডেল্টা E0টা আমরা বার করতে চাইব। কিভাবে বার করবে বলো? এই যে ল্যাটিমার ডায়াগ্রামটা আগের পাতায় দেখিয়েছি, এটা কি হয়েছে? তো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হয়েছে, তাই তো? এবং এই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে কি করবে? E02 মাইনাস অফ E01, সেটাই তো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে, তাই না? আমরা তো এই যে রিঅ্যাকশনটা দেখাচ্ছে বলো, এটা তো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন একটা ল্যাটিমার ডায়াগ্রাম থেকে আমার তো বার করা খুব সহজ। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, দেখো যে এই যে ডেল্টা E0, ইট ইজ E0 অফ 2 মাইনাস E0 অফ 1। E02 E01 আমাকে দেয়া নেই, কিন্তু আমরা এটা তো লিখতে পারি। এবার আমরা এটাও তো জানি যে দেখো ডেল্টা G0 equals minus NF delta E0 equals minus RT ln K equilibrium। যদি আগের দিনের এটা মনে না থাকে, ফর্মুলা এইভাবে করে নেবে। So delta E0 equals RT by NF ln K equilibrium। ঠিক আছে তো? তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। 8.314298। হোয়াট ইজ এন? এন হচ্ছে 1 ইলেকট্রন ট্রান্সফারে, তো 1 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন 96500 into 2.303 log of K equilibrium। এটুকু তো করে নেওয়া যায়, ইজি তো খুব। এবং এই ভ্যালুটা তোমাদের 100% মনে থাকবে, 0.059। তাহলে এখান থেকে আমরা কি করছি? এই ভ্যালুটা আমরা জানি, দিস ইজ 0.059। তাহলে ডেল্টা E0, যেটা নাকি E0 অফ 2 মাইনাস E0 অফ 1, পরে পাতায় যাচ্ছি। ডেল্টা E0 এর ভ্যালুটা, এটা E0 অফ 2 মাইনাস E0 অফ 1 লিখছি। তাহলে পরের পাতায় লিখছি, দেখো E0 অফ 2 মাইনাস E0 অফ 1 ইকুয়ালস 0.059 by 1 log of K equilibrium। K equilibrium ভ্যালুটা বসাই, 1.66 into 10 to the power 6। Therefore E02 minus E01 equals, কেউ একটা ক্যালকুলেট করে আমাকে বলো কি আসে বলো। স্যার 0.3669। 0.367 করে দিলাম, 0.3674। তাহলে এই হলো আমার ইকুয়েশন 2। তাহলে এবার ইকুয়েশন 1 আর 2 সলভ করো, করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডিং, স্যার আগে বাজার একবার দেখাবেন। হ্যাঁ
স্যার আগের পেজটা একটু দেখান না। দেখাচ্ছি। সলভ করে বলো E01 কি হচ্ছে আর E02 কি হচ্ছে বলো। স্যার E02 টা 0.5205। E02 টা তোমাকে কোনটা বার করতে হ্যাঁ পরে দিয়েছে? পেজটা দেখানো একদম। Therefore E02 একজন বলে দিল this is 0.521 volts আর E01 0.1535। হ্যাঁ স্যার। 154। তাহলে এই সলভ হয়ে গেল। আর কি কিচ্ছু নেই দেখো অঙ্কটার মধ্যে। তার মানে তোমাকে একটু ল্যাটিমার ডায়াগ্রাম ইউজ করতে পারলে তুমি দেখবে খুব সহজ হয়ে যায় ব্যাপারগুলো। যখনই তুমি ডিসপ্রপোর্শনেশন কম্প্রপোর্শনেশন দেখবে, always try to use Latimer diagram. You'll find things are much more easier. যেরকম অঙ্কটা দেখে মনে হচ্ছে শক্ত, কম শক্ত লাগবে না। আর একটা প্রবলেম দেবো, যেটাও ইউনিভার্সিটি প্রবলেম। দেখো প্রবলেমটা এরকম, তোমাকে ইনফরমেশন দিচ্ছে এরকম যে Fe CN6 3 minus Fe CN6 3 minus plus electron Fe CN6 4 minus। তার মানে ফেরিসায়ানাইড ফেরোসায়ানাইড সিস্টেম তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে যেরকম E0 ভ্যালু বলে দেওয়া, the E01 this is 0.364 volts এরকম বলা আছে 0.364 volts। আর তার সঙ্গে আর একটা বলা আছে এই FeCN6 3 minus প্লাস H প্লাস, মানে এটা আয়রন স্যার ফ্রি। 4 মাইনাস বলো 4 মাইনাস, হ্যাঁ মাইনাস, স্যার ওই এপিসি কি বলছেন? হ্যাঁ মাইনাসটা পরে। দেখো আর একটা বলছে এরকম এই H প্লাস প্লাস ইলেকট্রন this is এই H Fe CN6 3 মাইনাস, বুঝতে পারছো? এটা তাহলে কিন্তু আয়রন 2 হয়ে যাচ্ছে। এইটার E02 বলে দিচ্ছে this is 0.614 volts 0.614 volts। দিয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে এরকম ক্যালকুলেট the pKa for the reaction এই H Fe CN6 3 minus থেকে এই H plus Fe CN6 4 minus, মানে এখানে কিন্তু দেখো দুটোই কিন্তু আয়রন 2, তাই তো? তার মানে দিস ইজ আ অ্যাসিড বেস রিঅ্যাকশন যেটা দেখানো হচ্ছে, তার তোমাকে pKa ভ্যালু বার করতে দিচ্ছে। দেখো অঙ্কটা পড়ে একটু পারা যায় কিনা, কিভাবে করতে হবে, বা একটু ভাবনা চিন্তা করো দেখি।
চেষ্টা করো, আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, প্রত্যেকে একটু চেষ্টা করো। দেখো, তোমাকে ফার্স্টে বুঝতে হবে এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটা কোনোভাবে এই দুটো ইকুয়েশন থেকে আনা যায় কিনা, এই যে ওপরের দুটো ইকুয়েশন আছে না, এই দুটোর থেকে কোনোভাবে এইটাকে আনা যায় কিনা বলো। E01 মাইনাস E02 করে যদি 1 minus E0টা বার E01 করি এই রিঅ্যাকশনটা, E01 স্যার 2 মাইনাস মাইনাস শোনো, E01 মাইনাস E02 তো করা যাবে না, 1 মাইনাস 2 বলতে পারো তুমি, কারণ E01 ও হ্যাঁ মাইনাস হ্যাঁ, E02 মানে যদি ওই 1 করতে যাও মাইনাস তুমি, 2। সেটা একটা অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যাচ্ছে না, এটা সেখানে তুমি আর সেটা ইউজ করা একটু মুশকিল হবে, তুমি 1 মাইনাস 2 করতে পারো। তাহলে আমরা, ও যেটা বললো দেখো, এটাকে আমরা ইকুয়েশন যদি 1 বলি, এটাকে যদি ইকুয়েশন 2 বলি, তাহলে আমাকে 1 মাইনাস 2 যদি করি, তাহলে দেখো 1 মাইনাস 2 যদি করা হয় তাহলে কিন্তু নেট ইকুয়েশনটা কি আসছে দেখো, তাহলে আমরা এরকম বলতে পারি যে মানে এটাকে 3 নম্বর রিয়াকশন লিখি, তাহলে এটাকে রিয়াকশন 3 যদি লিখি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়ান মাইনাস 2 করলে আমরা এই 3টা পাচ্ছি। এটা আমরা বুঝতে পারলাম 1 মাইনাস করলে এটা পাওয়া যাচ্ছে, এটা একটা আইডিয়া হলো আমাদের। তাহলে এই যখন 1 মাইনাস 2 করছি, যে 3টা পাচ্ছি আমরা, 3 যে ইকুয়েশনটা, 3 ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি, ঠিক আছে, বা এখানে সবকটাই একবার আচ্ছা দেখাতে হবে, 3 ইকুয়েশনটুকু লিখি অন্তত। দেখো 3 ইকুয়েশনটা আমরা কি বলেছি, এইচ এফই CN6 3 মাইনাস, সেটার থেকে হচ্ছে এইচ প্লাস প্লাস এফই CN6 আয়রন 2 আছে কিন্তু 4 মাইনাস। তাহলে এইটার যদি আমরা বলি কে এ বি দি প্রোটনেশন কনস্ট্যান্ট, আমাকে তো পিকে বার করতে বলেছে, তাহলে আমার কে এটা দরকার আছে, নেগেটিভ লগ অফ কে হচ্ছে পিকে, তাহলে কে এটা আমরা লিখতে পারি এরকম ভাবে, so this is Ka. তাহলে এবার আমরা এই যে দুটো রিয়াকশন বলছি আমরা, হচ্ছে when equilibrium is reached, when equilibrium is reached, ফর্মাল বা এক্সপেরিমেন্টাল পোটেনশিয়াল বলি, এক্সপেরিমেন্টাল পোটেনশিয়াল অফ সিস্টেম 1 and 2 will be equal, মানে ইকুইলিব্রিয়াম যখন রিচ করবে তখন সিস্টেমে, এই দুটো সিস্টেমের পোটেনশিয়াল তো সেম হবে, তাই না? অর্থাৎ আমরা বলছি E1 will be equal to E2, এক্সপেরিমেন্টাল পোটেনশিয়াল। তো E1টা আমরা কিভাবে লিখবো, নাটস ইকুয়েশন লিখবো, অর্থাৎ সিস্টেম 1 যেটা সেটা নাটস ইকুয়েশন লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি, E0 of 1 minus 0.059, দেখো 1 ইলেকট্রন ট্রান্সফার log of Fe CN6 4 minus by Fe CN6 3 minus equals E02 minus 0.059
দেখো এটাও 1 ইলেকট্রন ট্রান্সফার লগ অফ H FeCN6 3 minus divided by H plus into FeCN6 4 minus, এরকম তো লেখা যায়। যখন ইকুইলিব্রিয়াম রিচ করছে আমরা জানি যে এক্সপেরিমেন্টাল পোটেনশিয়াল দুটো সেম। পরের পাতায় যাচ্ছি। স্যার এক মিনিট একটু স্যার নিচেরটা তো ওটা 3 মাইনাস হবে, কোনটা বলো তো? এই যে লাস্টে 8 একদম নিচে ডান দিকে। হ্যাঁ 3 মাইনাস, কোনটা 3 মাইনাস হবে বলো তো? হ্যাঁ এটা তো এই 3 যে যেখানে মাইনাস। আপনি অ্যারোটা দিয়ে রেখেছেন। হ্যাঁ স্যার আপনি কোশ্চেনে নিচেটা 3 মাইনাসই লিখেছেন। হ্যাঁ ওইটা 3 মাইনাস হবে ঠিকই, ও মাইনাস ভুল করে লিখে ফেলেছি। এগুলো আমার না একটু মিস্টেক হয়ে যায়, এগুলো কেয়ারফুল থাকবে, তোমরা একটু কেয়ারফুল থেকো। এটা 3 মাইনাস হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, পরের পাতায় যাচ্ছি। Therefore E01 minus E02 equals 0.059 log of, জাস্ট এদিকে নিয়ে আসছি উল্টো দিকে। দেখো যেরকম ছিল FeCN6 4 minus by FeCN6 3 minus প্লাস এখানে আগেরটা কি ছিল, E01 minus E02 করলে এদিকে ছিল হচ্ছে প্লাস, এদিকে চলে এলো আর ওটা মাইনাস আছে। মাইনাস যদি থাকে তাহলে এটা উপরে নিয়ে চলে আসি একবারে, তোমরা একবারে করে নাও। তাহলে এটা হচ্ছে H প্লাস ইন্টু FeCN6 3 minus divided by FeCN6 3 মাইনাস। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কাটছে, এবং এই দুটো যদি কাটে, এটা 8 FeCN হোল 6 হবে না? যদি এই দুটো কেটে যায় তাহলে দেখো therefore E0 of 1 minus E0 of 2 equals 0.059 log of, এই যে জিনিসটা পড়ে আছে H হবে এটা, হ্যাঁ H হবে এটা, H হবে। হ্যাঁ হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, ডিনোমিনেটরে H হবে। হ্যাঁ। হয় কি আমার এই কন্টিনিউয়েশনটা ওই পাতাটা চলে যায় তো গন্ডগোল হয়ে যায়, আমার দেখে পড়াতে হবে আমাকে, মানে নোট পাশে রাখতে হবে। ওই কন্টিনিউয়েশন এটা থাকলে বোর্ডে পড়াই যখন এই সমস্যাগুলো হয় না, পাতা চলে গেলে আরো বেশি গন্ডগোল হয়ে যায়। তাহলে এক সেকেন্ড হোল্ড করো, নোটটা বাড়ি করে রাখি, একটু ধরো। হয়ে যাবে ঠিক। হ্যাঁ তাহলে দেখো এই ভ্যালুটা যেটা আমরা লিখছি Fe কি পড়ে থাকে, FeCN6 4 minus H plus divided by H
CN6 3 মাইনাস। এখন হোয়াট ইজ দিস? এই জিনিসটা তো Ka, দেখো দিস ইজ Ka, তাই তো? এই প্রোটনেশন কনস্ট্যান্টটা বা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন আমরা এটাকে দেখো, তাহলে আমরা লিখতে পারি যে E01 মাইনাস E0 অফ 2 ইকুয়ালস 0.059 লগ অফ কে। কারণ আমরা তো জানি যে নেগেটিভ লগ অফ কে হচ্ছে পিকে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখবো বলো? E02 মাইনাস E01 divided by 0.059 equals negative log of k. So this is the pK value. দেখো E0 ভ্যালুটা আমাদের দেয়া আছে হচ্ছে 0.614 minus 0.364 divided by 0.059. So this equals pK. এবং এই ভ্যালুটা দেখো, pK ভ্যালুটা this is 4.24. আমার ক্যালকুলেশনে যা আছে 4.24, ঠিক হলো? দেখো প্রবলেমটা খুব শক্ত নয়, কিন্তু ওই ইকুইলিব্রিয়াম, আইডিয়া অফ ইকুইলিব্রিয়ামটা এখানে ইউজ করা হচ্ছে। এবং E1 আর E2 ইকুইলিব্রিয়ামে যে সেম হবে, when equilibrium is reached, এটা যে সেম হবে, এইটা তোমাকে এই আইডিয়াটা ইউজ করে করতে হচ্ছে, ঠিক আছে তো? স্যার এটা নর্মাল ওই ডেল্টা E0 বার করে সেটা ওই NF ডেল্টা E0 ইকুয়ালস টু RT এর K ইকুইলিব্রিয়ামের জায়গায় K একদম করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে ইচ্ছে করবে। তোমার ইকুইলিব্রিয়ামটাকে তোমাকে ইউজ করতে হবে, ইকুইলিব্রিয়ামের আইডিয়াটা তোমাকে ইউজ করতে হবে, এই তো ব্যাপার। তুমি যেভাবে ইচ্ছে করো না, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে তুমি ওইভাবে করো কি এইভাবে করো, ইটস ইয়োর চয়েস। বেশ, তাহলে আমরা পরের পাতায় যাচ্ছি। এই প্রবলেম আর একটা দিচ্ছি, যেটা তোমাদের করতে দিচ্ছি, বাড়িতে করবে। তাহলে তোমাকে একটা ল্যাটিমার ডায়াগ্রাম এরকম দেওয়া আছে, H2PO2 মাইনাস, এটা কি বলে? হাইপোফসফাইট, হাইপোফসফাইট, ঠিক আছে? H2PO2 মাইনাস। এই হাইপোফসফাইট থেকে ফসফরাস থেকে PH3, ঠিক আছে? এবার উইদিন ব্র্যাকেট বলে দিচ্ছে pH ইকুয়ালস 14, মানে অ্যালকালাইন কন্ডিশন। ব্র্যাকেটে এরকম বলে দিয়েছে pH 14, দিয়ে এখানে বলা আছে মাইনাস 2.05 ভোল্টস, আর এটা বলা আছে মাইনাস 0.89 ভোল্টস। তাহলে এবার তোমাকে কি বলছে যে এক্সপ্লেন whether phosphine can be prepared by heating phosphorus with caustic alkalis. বুঝতে পেরেছো? মানে এই তোমাকে একটা ল্যাটিমার ডায়াগ্রাম দিয়েছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ফসফরাসের, তুমি যদি অক্সিডেশন স্টেট গুলো দেখো, এখানে দিস ইজ +1 অক্সিডেশন নাম্বার, দিস ইজ 0 and this is -3। তাহলে ফসফরাস থেকে তুমি যদি ফসফিন তৈরি করতে যাও, আমার নিশ্চয়ই এইটা প্লাস এইটা হবে, ডিসপ্রপোর্শনেশন, তাই তো? তাহলে তোমাকে প্রশ্নটা করা হচ্ছে কিরকম, এটাকে P4 লেখো, বেটার হবে P4। তাহলে এই P4 থেকে তুমি
সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, দিয়ে নিশ্চয়ই, যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড কথাটা না বলি, আমি যদি শুধু OH মাইনাসই বলি, OH মাইনাস দিচ্ছি, অ্যালকালি দিচ্ছি, দিয়ে তুমি দেখতে পাচ্ছ H2PO2 মাইনাস প্লাস PH3। এই রিয়াকশনটা অ্যালকালাইন মিডিয়ামে হবে কিনা, ঠিক আছে, whether this reaction will be favored, দেখো অ্যালকালাইন মিডিয়াম, তাই তো, তা নর্মালি তো ফেভার্ড হবে, তুমি দেখতেই পাচ্ছ, কারণ এই ডান দিকেরটা বেশি আছে কম্পেয়ার টু বাঁ দিক, তাই না? কিন্তু তোমাকে পরীক্ষার খাতা এটা ধরো 3 নম্বরের কোয়েশ্চেন, তো ডান দিকেরটা বেশি আছে বলে দিলে তো আর হবে না, যে রিডাকশন পোটেনশিয়াল ইন দ্য রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দ্যান দ্যাট ইন দ্য লেফট হ্যান্ড সাইড, এরকম বললে তো আর পরীক্ষায় হবে না, পরীক্ষায় 3 নম্বর কোয়েশ্চেনে 0 দিয়ে দেবে। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য হাফ ইকুয়েশনস। যদি এরকম প্রশ্ন দেয় তাহলে তোমাকে দুটো হাফ ইকুয়েশন লিখতে হবে, লিখে প্রসিড করতে হবে। তাহলে দুটো হাফ ইকুয়েশন আমি একটু নয় তোমাদের একটু হিন্ট দিয়ে দিই। ধরো প্রথম হাফ ইকুয়েশনটা আমরা যদি করি H2PO2 মাইনাস, সেটার থেকে তুমি P4 করছো, এটা দেখবে তোমাদের ব্যালেন্সিং এ করিয়েছিল। এটা ব্যালেন্স করতে গেলে প্রথমেই তোমাকে এখানে 4 দিতে হবে, ঠিক আছে? এবার যেদিকে এক্সেস অক্সিজেন সেই দিকেই তুমি কি করবে, অ্যালকালাইন মিডিয়ামে সেদিকে ইউ হ্যাভ টু অ্যাড ইকুয়াল নাম্বার অফ ওয়াটার and double the number of OH minus ion to the other side. দিয়ে দেখতে হবে যে whether the hydrogen atoms are balanced or not. মনে পড়ছে? পড়ে দেখো না একটু, আমি আর অত কিছু বলছি না, এটা পড়ে দেখো, ঠিক আছে? নিজেরা ওই ব্যালেন্সিংটা আছে যেটা ব্যালেন্সিং করে দেখো। আর দ্বিতীয়টা তোমাকে দেখতে হবে হচ্ছে P4 থেকে ফসফিন, প্রথমে তো 4 দিতেই হবে, নিয়ে ব্যালেন্সিং করবে, করে এইখানে তুমি E01 লিখছো, এখানে E02 লিখছো, নিয়ে তুমি দেখাবে, করে দেখো কি হয়, এটা চেষ্টা করবে। আমরা নেক্সট আলোচনায় যাব হচ্ছে, এটা বাড়িতে সবাই চেষ্টা করবে, না পারলে করা যাবে না, আমি পড়িয়ে দেবো। নেক্সট আলোচনা আমরা যেটা করবো সেটা হচ্ছে রোল অফ Zimmermann-Reinhardt solution. ZR, role of Zimmermann-Reinhardt solution in estimation of iron from a solution of Fe2 plus in presence of HCl, ঠিক আছে, by titrating with, but titration with KMnO4। KMnO4 দিয়ে তুমি টাইট্রেট করছো, এই টাইট্রেশনটা রেসপেক্টে বলা হচ্ছে। তার মানে আমি বলতে চাইছি এরকম, ধরো এই তুমি KMnO4 দিয়ে টাইট্রেট করতে চাইছো, this is MnO4 minus and you have Fe2 plus। এবার ইউজুয়ালি দেখবে এটা আমরা সবসময় তোমাকে বলা হবে সালফিউরিক অ্যাসিড দিতে, 1-2 নর্মাল সালফিউরিক অ্যাসিড দিয়ে তোমায় করতে বলা হয়। কিন্তু যদি এখানে ইনস্টেড অফ সালফিউরিক অ্যাসিড তোমাকে যদি ওই 1 থেকে 2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে কিন্তু একটু ঝামেলা।
বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাইছি এরকম যে দেখো MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, Mn2 প্লাস প্লাস 4H2O। দেখো এই E01, আমি যদি এটাকে E01 বলি, দিস ইজ 1.51 ভোল্টস ফেরিক ফেরাস সিস্টেম Fe2 প্লাস। এই E02, this is 0.77 volts। দেখো পারম্যাঙ্গানেট is able to oxidize Fe2 plus to Fe3 plus, এটা তো আমরা জানি অলরেডি, কারণ এই পোটেনশিয়ালটা, this potential is higher। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তোমার মিডিয়ামে যদি HCl দাও, মিডিয়ামে কি হচ্ছে, ক্লোরাইড চলে আসছে। তো ক্লোরাইড যদি চলে আসে, that creates problem। কিরম ভাবে? তখন কিন্তু we have to consider the chlorine chloride system। We cannot omit this chlorine chloride system, যার potentialটা হচ্ছে E03, this is 1.36 volts। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি যখন পারম্যাঙ্গানেট দিচ্ছ, এদিকে তাকাও, পারম্যাঙ্গানেট দিচ্ছ যখন, তো পারম্যাঙ্গানেট will be able to oxidize chloride to chlorine, তাই না? কারণ এই পোটেনশিয়ালটা তো হায়ার কম্পেয়ার টু দিস। তাহলে মিডিয়ামে যদি তোমার ক্লোরাইড থাকে, সেই ক্লোরাইড থেকে ক্লোরিনে অক্সিডাইজ করবে, আবার Fe2+ কেও অক্সিডাইজ করবে, কারণ এইটা কম। তাহলে আমি যদি HCl দিয়ে টাইট্রেশন করতে যাই, আমার ঝামেলা আছে। কিন্তু নর্মালি আমরা এই কাজটা করতে আমাদের অসুবিধা হবে, বিকজ পারম্যাঙ্গানেট, তাহলে এখানে আমরা কি বলছি, MnO4 minus will be able to oxidize both Fe2 plus and Cl minus, যার ফলে কি হবে, আমাদের যে এস্টিমেশন করতে চাইছি আমরা আয়রনটাকে, আমাদের এস্টিমেশনে এরার হবে। সো দেয়ার উইল বি এরার ইন টাইটার ভ্যালু। টাইটার ভ্যালু যেটা মানে বিউরেট রিডিং যেটা, সেটা আমরা যেটা পাবো, সেটা শুধুমাত্র তোমার আয়রন 2 এর জন্য পাবো না, আয়রন 2 প্লাস ক্লোরাইড। তো দ্যাট উইল ক্রিয়েট সাম প্রবলেম। আমরা আয়রন কিভাবে এস্টিমেট করবো? তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, এত ঝামেলাই যদি হয়, আমি HCl দেবো কেন ভাই? বেশ, তোমার H2SO4 দিয়ে চলছিল, আমার এটা দিয়ে ঝামেলা এইসব করার কি দরকার আছে? আমি H2SO4 দিয়ে করবো, ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই। মানে ঝামেলাটা তাহলে কখন হবে? আমরা তো ঝামেলা বাড়াতে চাইছি না, কখন তাহলে এই HClটা আসবে? আসলে ব্যাপারটা এরকম, ধরো if you are provided with Fe3+ সলিউশন, দেখো Fe2+ সলিউশন যদি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তোমাকে Fe3+ সলিউশন দিয়ে বলে আয়রনটা এস্টিমেট করতে, ঠিক আছে, অর্থাৎ এস্টিমেশন অফ আয়রন ফ্রম আ সলিউশন অফ Fe3, আয়রন 3 এর সলিউশন যদি হয়, তখন আমাদের কি করতে হয়, এই যে আয়রন 3 সলিউশনটা তোমরা হয়তো পড়েছো, এর মধ্যে ধরো আয়রন 3 ইট হ্যাজ টু বি রিডিউস টু আয়রন 2, ধরো ফেরিক ক্লোরাইড দেওয়া আছে, ঠিক আছে, এই ফেরিক ক্লোরাইডটা ইট হ্যাজ টু বি রিডিউস টু, বা তোমাকে Fe3+ বলি, Fe3+ থেকে Fe2+ এ তোমাকে রিডিউস করতে হবে। এবং এটা করার জন্য যেটা তোমরা ব্যবহার করো, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম ফয়েলস ইন 6 নর্মাল HCl। এই 6 নর্মাল HCl এর রিডাকশনটা কমপ্লিট, এবং তারপর কি করতে হয়,
এই আয়রন 2টা যখন এই আয়রন 3 থেকে, তার মানে এখানে তোমাকে আয়রন 3 এর সলিউশন দেয়া হচ্ছে। দেখো, তার মানে আমরা এখানে আয়রন 2 না দিয়ে এখন আমরা দেবো হচ্ছে আয়রন 3। ঠিক আছে? তো আয়রন 3 যেই তুমি দিচ্ছ, এটাকে আয়রন 2 এ কনভার্ট করতে গেলে তোমাকে HCl মিডিয়ামে আনতেই হচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েল 6 নর্মাল HCl দিচ্ছ আয়রন 2 করতে গেলে। এইবার তোমাকে আয়রন 2টাকে রিডিউস করতে হবে। এবার তোমরা যেটা করে থাকো সাধারণত, এই যে HClটা, দেখো এখানে তো এখন 6 নর্মাল HCl আছে সলিউশন, তুমি তো HCl তো এক্সেস দিয়েছো কিছুটা, তাহলে এখানে যেটা তৈরি হয়ে আছে সলিউশনে তোমার, দ্যাট ইজ ফেরিক ক্লোরাইড, সরি ফেরাস ক্লোরাইড এবং 6 নর্মাল HCl। এবার যেটা করতে হয় কি, এই সলিউশনটাকে ডাইলিউট করতে হয়, ডাইলিউটেড উইথ ওয়াটার। ঠিক আছে? তার মানে জল দিয়ে তুমি করছো কি, এটাকে ফেরাস ক্লোরাইড সলিউশনটা রাখছো, তার সঙ্গে এই সলিউশনটা করে দিচ্ছ কি 1 থেকে 2 নর্মাল করে দিচ্ছ উইথ রেসপেক্ট টু HCl। এমন ভাবে ডাইলিউট করতে হয়, দেখবে তোমাদের মেজারমেন্ট দেওয়া থাকে। এবং এই যে সলিউশনটা, এইবারে তুমি পারম্যাঙ্গানেট দিয়ে যেই টাইট্রেট করতে যাবে, HClটা ঝামেলা পাকাবে। বুঝতে পেরেছো? যে কারণে বিফোর স্টার্টিং দ্য টাইট্রেশন ইউ হ্যাভ টু অ্যাড Zimmermann-Reinhardt solution and then titrated with permanganate. তাহলে প্রশ্ন হচ্ছে, এই Zimmermann-Reinhardt সলিউশনটা কি এবং তাকে কেনই বা দেয়া হয়, তা সেটা নিয়ে আমাদের আলোচনা পরের দিন হবে।